172টি গুমের অভিযোগ, আলোচিত 7 খুনের ঘটনায় সংশ্লিষ্টতা। এরপর বগুড়া দুপচাঁচিয়ায় ছেলের হাতে মাকে হত্যার ঘটনার ভুল তথ্য প্রকাশ। এত কিছুর পর এবার কি তবে বিলুপ্ত হচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন? র্যাবের মিডিয়া সেল নাকি অভিনয় সেল বুঝাই মুশকিল। প্রথমে একজন মানুষ অথবা র্যাবের ভাষায় খুনি, আসামি, সন্ত্রাসী ধরে এনে দুপাশে দুজন র্যাব কর্মকর্তা, মাঝখানে সেই ব্যক্তি। তারপর একবার সামনে যাওয়া, একবার পেছনে যাওয়া। বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব, সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে সমন্বয়কদের গদি কাঁপিয়ে দিয়েছে, এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। এমনকি যে ভিডিওতে আওয়ামী লীগের জন্য বড় একটি সুসংবাদ, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় একটি দুঃসংবাদ। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। ছেলে মাকে হত্যা করে হাত পা বেঁধে ডিপ ফ্রিজে ভরে রেখেছে। এই খবর যেন নাড়া দিয়ে যায় দেশের সকল মা ভক্ত ছেলেদের হৃদয়। এমন সংবাদ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়লাভ, ঠিক তখনই ঘটনার নতুন মোড়। র্যাবের মিডিয়া সেল নাকি অভিনয় সেল বুঝাই মুশকিল। প্রথমে একজন মানুষ অথবা র্যাবের ভাষায় খুনি, আসামি, সন্ত্রাসী ধরে এনে দুপাশে দুজন র্যাব কর্মকর্তা, মাঝখানে সেই ব্যক্তি। তারপর একবার সামনে যাওয়া, একবার পেছনে যাওয়া। এরপর নিজেদের মন করা একটি স্ক্রিপ্ট পাঠ। শুরু হয় নাটক বা সিনেমার মঞ্চাভিনয়। একেবারে ইনস্ট্যান্টলি জঙ্গিবাদীদের মোকাবেলা করার জন্য ডেফিনেটলি ল এনফোর্সমেন্ট দরকার। গত 15 বছরে র্যাবের এমন নাটক মঞ্চায়িত হয়েছে অগণিত। বিনা অপরাধে সম্মান হারিয়েছেন দেশের হিসেব ছাড়া সাধারণ মানুষ। র্যাব এমনই এক যন্তরমন্তর ঘর, সেখানে যেই যাবেন সেই অপরাধী। মানে বলতে হয়, র্যাব অপরাধী ছাড়া কাউকেই ছুঁয়ে দেখেন না। যে কোনো মানুষই র্যাবের হাজতে যাওয়ার সাথে সাথেই অনর্গল সত্য কথা বলতে থাকেন, আর সেই কথাই র্যাব রেকর্ড করে। এই প্রক্রিয়ায় প্রায় সবাই অপরাধী হয়ে যান। তার উপর ভিত্তি করেই র্যাব তাদের দোষী হিসেবে উপস্থাপন করেন দেশের মিডিয়ার সামনে। এজন্য প্রয়োজন হয় না দেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের। অথচ দেশের প্রচলিত আইনে কোনো মানুষের অপরাধ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অপরাধী বলায় বারণ রয়েছে। এই তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। সম্প্রতি র্যাবের এমন নাটকের শিকার হন বগুড়ার সাদ বিন আজিজুর রহমান নামের এক কিশোর। র্যাব জানায়, সাদ তার হাত খরচের টাকা দেয়া নিয়ে মাকে হত্যা করে। এছাড়া প্রেম ঘটিত নানা কারণে এই কিশোর মাকে হত্যা করেছেন। এমন অবস্থায় তদন্তে নামে পুলিশ, আর ঘটনা যায় পুরো উল্টে। মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার দুজন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয়, আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেখব। জানা যায়, সাদ নয়, খুনি সাদের ভাড়াটিয়া। বাড়ির 4 তলায় থাকা ওই ভাড়াটিয়ার অনৈতিক কাজে বাধা দেয় খুন হতে হয় সাদের মাকে। কিন্তু এতদিনে পুরো দেশের মানুষের কাছে মানসিক বিকারগ্রস্ত অপরাধী হিসেবে পরিচিতি পান সাদ। রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়, ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে ভয়তো যেভাবে হয়তো তার স্বীকারোক্তি করেছে। বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে? র্যাবের এমন নাটক নতুন নয়। স্বৈরাচারী হাসিনার আমলেই এর উত্থান। সে সময় গভীর রাতে অভিযানের নাম করে নিরীহ মানুষকে ঘুম থেকে তুলে এনে সন্ত্রাসী, জঙ্গি অথবা দেশ নিয়ে ষড়যন্ত্রকারী বলে চালিয়ে দিত র্যাব। কোনো কোনো সময় বিএনপি জামাতের নেতাকর্মীদের ধরে এনে সামনে কিছু ইসলামী বই দিয়ে দেশদ্রোহী বলেও প্রেস ব্রিফিং করত এই বাহিনীর মহান কর্মকর্তারা।
ছাত্র শিবিরের ছাত্রী সংস্থা ওদের সদস্য। হাসিনার আমলে র্যাব ও অন্যান্য প্রশাসনের লোকজনের হাতে ক্রসফায়ারে প্রাণ হারিয়েছে অসংখ্য সাধারণ মানুষ। এক হিসেবে কথিত বন্দুকযুদ্ধের নামে 1926 জন মানুষকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, যার অধিকাংশই ঘটে র্যাবের হাতে। সবাই বলে লাশ চাই, আমি লাশ চাই না, আমি আমার স্বামীকে ফেরত চাই। ও তো কোনো অন্যায় করে না, কেন লাশ চাইবো? বাবা শুধু ফেরত চাই। র্যাবের এই ঘৃণিত নাটক ও নির্বিচারে হত্যাযজ্ঞের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে বাহিনীটি। এছাড়া হাসিনার দোসর 6 কর্মকর্তার নামেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এত কিছুর পরেও শেষ হয়নি র্যাবের অভিনয়। হাসিনার আশকারায় বেড়ে ওঠা র্যাবের ব্রিফিং নামক অভিনয়ের ইতি কোথায় জানতে চায় এদেশের সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম। আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ভারত, প্রথম আলো, আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যেই নিয়োগ দেয়া, এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে, আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল, এমনকি আসিফ, নাহিদ, শারজিস, তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল, সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকীকে রাখা যাবে না। কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকীকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে, কেন, কার জন্য? না, আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন। আসিফ নজরুল গেল 4 মাস 6 মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো, তাই না? এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। এর কারণ কি? নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে। তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে, এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আরো অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই। একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকার বিপদে রয়েছে, অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতা হারিয়ে তিনি কিন্তু বিপদের মধ্যে রয়েছে। আমাদের বাংলাদেশ ইস্যু নিয়ে ইতিমধ্যে শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া এমনকি যুক্তরাষ্ট্র সহকারে পশ্চিমা দেশগুলো অনেকেই কিন্তু এই বিষয়ে সমালোচনা করতে দেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ে। বিশেষ করে অনেকেই এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছেন। প্রশংসার সাথে সাথে আবার কিছু মন্তব্য করছেন। সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশে ভালো হয়েছে, তবে যে সমস্যা সব থেকে বেশি তুলে ধরেছেন আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই দরিদ্র, আর দরিদ্র থাকার কারণে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক মানুষের দোষারোপ করছে। সাধারণ থেকে সাধারণ মানুষরাই সব থেকে বেশি রাগান্বিত হয়ে আছে। প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত দেখেছেন। ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।